অন্তরের অন্তঃস্থলীকে ধাক্কা মারে। যদি একটা উদাহরণ দেই, এটা হয়তো কোনো ব্যাখ্যা নাই, যেমন ধরুন জীবনানন্দের সরোজিনী এইখানে শুয়ে আছে, জানি না সেইখানে শুয়ে আছে কিনা। মানে কীরকম বিপরীতার্থক কথা উনি বলতেছে। সরোজিনী এখানে শুয়ে আছে প্রথমে বলছেন, পরে আবার বলছেন যে জানি না সেইখানে শুয়ে আছে কিনা। এই যে থাকা না থাকার যে অনিশ্চয়তা এবং এই যে দোতনা, এটা একমাত্র কবিতাই সম্ভবত সম্ভব। আবার ধরেন আজকে মানে প্রাচীন হোমারের যদি আপনারা বলেন যে পুরাণ, কবিতার একটি বড় আশ্রয় হচ্ছে পুরাণ, তো দেখা গেল যে এই যে ওডিসিয়াস, এই যে ক্যারেক্টারটি, হ্যাঁ, তো এইটি আজকের দিনে কি দাঁড়িয়েছে? ওডিসিয়াস বা ওডিসি যে মহাকাব্যটি, এটি আজকে একটি সিম্বলে পরিণত হয়েছে। যখন বলি যে এটি হচ্ছে মিস্টার বুলবুলের ওডিসি, তখন আমরা মনে করি যে তিনি একটি গভীর যাত্রায় লিপ্ত হয়েছেন। এমন একটি যাত্রা যেটার মধ্যে অনেক বহু বাধাবিঘ্ন পেরিয়েও উনি পৌঁছাতে পারবেন। তো আজকে থেকে 2500 বছর আগের একটি ক্লাসিক হোমার লিখেছেন, আজকের দিনেও কিন্তু এটা অন্য বহু রকম দোতনা এবং অর্থব্যঞ্জকতা এবং আরও অনেক রকম সংজ্ঞা একটি শব্দে দোদিত করেছেন হার্বার্ট রিড, সেটি হচ্ছে ক্যাটাস্ট্রফি, যার প্রসারিত অনুবাদ হচ্ছে বিপর্যয়কারী বহুমুখী চিন্তার জটিল প্রকাশ। তাহলে বোঝা যাচ্ছে আধুনিকতা হচ্ছে প্রথমত এমন চেতনা যা বিপর্যয়কারী, দ্বিতীয়ত এমন চেতনা যা বহুমুখী, এবং তৃতীয়ত এমন চেতনা যার প্রকাশ জটিল। কিন্তু এই বিপর্যয়, এই বহুমুখীনতা এবং এই জটিলতার একটা ইতিহাস আছে, এবং সেই ইতিহাসের সঙ্গে অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্র কাঠামো, সমাজ কাঠামো, এগুলোর পরিবর্তনের একটা সম্পর্ক আছে। শিল্প বিপ্লবের পরে যখন দেখা গেল শ্রম বিভাগ হচ্ছে, শ্রম বিভাগে শ্রমিক দিনের পর দিন একই কাজ করে যাচ্ছে, একই শ্রমিক একই কাজ করে যাচ্ছে, ফলে তার যে সময়ের যে ধারণাটা, আলবেয়ার কামুর উপন্যাস পড়লে বোঝা যায় যে আজকে সোমবার না মঙ্গলবার, সে ওই দিনের পার্থক্যটা সুবিধায় ফরাসি পদ প্রতীকবাদের অবক্ষয় থেকে কিন্তু আধুনিকতার জন্ম হয়েছে। সেটা কীরকম? সেটা হচ্ছে রোম্যান্টিক কবিরা যখন বাচালতায় পরিপূর্ণ হয়ে গেলেন, গাঁও গ্রামের সকলই শহরে বলি, আসলে জীবন কেবলই ধূলিকণা, ধুলি ধুলি। আর একটা ছোট্ট কবিতা 1997, এইভাবে 1097 এসে চলে গেছে। কাল ভ্রূণের অনন্ত গহ্বর থেকে দিনগুলি রাতের আড়ালে, রাতগুলি দিনের আড়ালে স্নাত হতে হতে অদৃশ্য আধার কণা হয়ে গেছে। সন্ধ্যা বাতির মতো নিভে গেছে সান্ধ্য ভাষা, আর 97গুলি কেবলই 97। আপনাদেরকে অনেক ধন্যবাদ। তার আগে চাঁদ, ঘুমের আগে স্বপ্ন, আর সূর্যের আগে সকাল। বিয়ের আগেই তিনি সন্তান চাইলেন, তার প্রেমিকা গর্ভবতী হলো। ঘরের আগেই চাইলেন জানালা, আয়তাকার কাঠের ফ্রেমগুলো সব দুলতে লাগলো শূন্যে, আর ছাদের আগেই চাইলেন পাখা, গোল হয়ে ঘুরতে লাগলো বাতাস। যেদিন তিনি নিজের গায়ে হাত বুলিয়ে দেখলেন তার চামড়ায় মালভূমির মতো ভাঁজ, মৃত্যুর মিস্ত্রিকে ডেকে তিনি তৈরি করলেন কফিন আর মসৃণ কবর। সেলাই না করা সাদা পোশাকে শরীর গলিয়ে এক লাফে কফিনে ডিগবাজি খেললেন তিনি, আর জুতার শব্দের মতো হাসতে লাগলেন। তার প্রেমিকা ও সন্তানরা কাঁধে নিয়ে চলল তাকে কবরের দিকে। আমার দ্বিতীয় কবিতা অনিদ্রা লিপি। আমি তো অনিদ্রা রোগী, তুমি ঘুমিয়েছ? কবিতার কথা হচ্ছে, গল্পের কথা হচ্ছে, স্মৃতিচারণ হচ্ছে, সম্মাননা হবে একটু পর। এটা সাহিত্য মেলা ছাড়া আর কি। তবে যারা আমার পেছনে এখন বসে আছেন গুণীজনগণ, এরা সকলেই মানে আমি চিনি তাদেরকে, তাদের কর্মকাণ্ডের সাথে আমার, তাদের কাজের সঙ্গে আমার পরিচয় আছে, কারো কারোর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ আছে, বন্ধুত্ব আছে। খুবই আনন্দিত যে আমি এই আসরে আসতে পেরেছি।
একটা ভালোবাসার টানও বলতে পারেন, কারণ এই যে শামীম পাটোয়ারির সঙ্গে একটা প্রীতির সম্পর্ক হয়েছে আমার সম্প্রতি নোয়াখালী উৎসবের পর থেকে, তখন থেকে। যাই হোক, কথা বাড়াবো না, কারণ আরও অনেক কাজকর্ম আছে, অনুষ্ঠানের আরও পর্ব আছে সম্ভবত। যারা সম্মাননা পেতে যাচ্ছেন, এখানে আগে বলেছি যে সকলেই কম বেশি আমার পরিচিত, হয়তো সামনাসামনি পরিচয় হয়নি, কিন্তু তাদের কাজের সঙ্গে লেখার সঙ্গে আমার জানাশোনা অনেক অনেক বছরের। তো এজন্য এই ফেনী সাহিত্য সভার এটি একটি বড় আয়োজন এবং এটি প্রথম আয়োজন। কবি সাবি মাহমুদ শামীম পাটোয়ারিকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণের জন্য। একটু আগে যেটা লক্ষ্য করছিলাম যে এই দেয়ালের বাহির থেকে বেশ কিছু মানুষ উকি দিচ্ছেন এখানে কি হচ্ছে। অনেকেই কবিতা পড়ছে, কেউ তালি দিচ্ছে, কেউ কথা বলছে, কেউ অন্যমনস্ক হয়ে আছে, কেউ গভীর কিছু কথা বলছে যেগুলো বোঝা যাচ্ছে না, আবার কেউ বুঝতেছে, কেউ হাসতেছে, কেউ কান্না করতেছে, এরকম একটা ব্যাপার। তো কবিতা আসলে ঠিক ওই রকমই একটি আঙ্গিক, যেটি ব্যক্তিগত একটি অনুভূতির জায়গা, যেখান থেকে মানুষের সমস্ত অনুভূতির একটি বহিঃপ্রকাশ। আমরা আজকে এখানে শিডিউলভুক্ত অনেকগুলো আয়োজন ছিল, যে আয়োজনগুলোতে অনেকেই অনেক কথা বলবার জন্য, অনেক কিছু শুনবার জন্য আগ্রহ নিয়ে এসেছিলাম এখানে। আমরা এতক্ষণ হরেক রকম স্বাদের কবিতা শুনলাম, আঞ্চলিক, আধুনিক, উত্তর আধুনিক, রাবীন্দ্রিক, নানা ঘরানার কবিতা। আসলে আমিও কবিতা পড়তে আসলাম, আর এখানে অগ্রজ অনেক কবিরা কবিতা পড়েছেন। সেখানে কবিতা বিষয়ক মূল্যায়ন কিংবা আলোচনা উপস্থাপন করার মতো ধৃষ্টতা আমার নেই। তার বাইরে এখানে সামনেই অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা রয়েছেন। আমরা বলতে পারি চঞ্চল আশরাফ, তার কথা, যিনি কবিতা বিষয়ে, কবিদের বিষয়ে, এমনকি রবীন্দ্রনাথ বিষয়ে, যে কোনো বিষয়ে অত্যন্ত তির্যক মন্তব্য করে থাকেন। এখানে সৈকত হাবিব, তারপর কিন্তু বিষয়টি স্মরণে আসেনি, আজকে মাইকেল মধুসূদনের 201তম জন্মদিন। আর মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এই বাংলা ভাষার অনেক কিছু, বাংলা সাহিত্যের অনেক কিছুর প্রবর্তক, আর বিশেষ করে আধুনিক কবিতার মাইল ফলক হিসেবে আমি এবং অনেক গবেষকরা, অনেক তাত্ত্বিকরা মনে করেন আশার ছলনে ভুলি, অর্থাৎ আত্মবিলাপ, এটি হচ্ছে আধুনিক কবিতার প্রথম স্তম্ভ। তারপর আধুনিক কবিতা রবীন্দ্রনাথ হয়ে, নজরুল ইসলাম হয়ে, জীবনানন্দ দাশ, 30-এর কবিরা পরবর্তীতে অগ্রবর্তী হয়েছে। তো মাইকেল মধুসূদন সম্পর্কে তার একটি মন্তব্য আমি এখানে বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা যারা কবিতা লিখবেন নতুনরা, তারা তার এই কোটেশনের মাধ্যমে উৎসাহিত হতে পারেন। মাইকেল মধুসূদন প্রচণ্ডভাবে ইংরেজ কবিদের দ্বারা প্রভাবিত ছিলেন এবং কবিদের যেই মাছি এই নিয়ে কলকাতায় আসছে। আমাদের বিষয় ছিল বাংলা কবিতার আধুনিকোত্তর রঙ্গময়তা। বাংলা সাহিত্যকে 3 ভাগে ভাগ করা, যার নাম কাঠালি চাপা ভূষিত করা হয়, বলা হয়। মধ্যযুগে মঙ্গল কাব্য থেকে শুরু করে কালকেতু উপকার, ভারতচন্দ্র রায়গুণাকর, সেখানেও রঙ্গকথা আমরা দেখি। দিবসে মজুরি করে, রজনীতে গিয়া ঘরে, যে রয় সেই সুখী, নারী ছাড়ি দন আসে, যে রয় পরবাসে, তার মতো দুঃখী কেবা আছে। সেই মধ্যযুগের কথা আর আজকের কথা, সেই রেমিটেন্স যোদ্ধাদের সাথে আমাদের কথা মিলে গেছে। অনেক কথা বলার আছে, অনেক কথা বলতে হয়, কিন্তু সময় সংক্ষিপ্ত। আমি বিজ্ঞজনদের সামনে কিছু বলতে আমার ভয় হচ্ছে। কিন্তু
ইংরেজি সাহিত্যের উপর যে জ্ঞান গভীর পর্যালোচনা করেছেন, যে বিজ্ঞ আলোচনা করেছেন, স্কাইলার্ক সম্পর্কে কিংবা কিটস সম্পর্কে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে অনেক